বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন সাধারণ কম্পিউটারের দোকানদার। আমার নাম আলী আজম মানিক। ঘিওর বাস স্ট্যান্ডে আমার কম্পিউটারের দোকান। সেই সুবাদে নাসিম ভুইয়া পিতা মোশাররফ হোসেন ভুইয়া ওরফে বাচ্চু ভুইয়া, তিনি আমার দোকানে আসতেন, বিভিন্ন সময় কাজ করাইতেন, কিন্তু কখনোই তিনি ন্যায্য পাওনা বা ন্যায্য যে মূল্য সেটা তিনি দেন নাই। না দিয়ে তিনি ভয়ভীতি দেখিয়ে আমাদের কাছ থেকে কাজ আদায় করে নিয়ে চলে যেত। তার কাছে টাকা পয়সা চাইলে সে কাজের মূল্য চাইলে সে বিভিন্ন সময় হুমকি ধামকি দিত, অশ্লীল কথাবার্তা বলতো। কিন্তু দোকান করার স্বার্থে সে একজন প্রভাবশালী লোক। আমার দোকানের পাশেই তার বাসা। সে রাজনীতির সাথে তেমন একটা জড়িত না, কিন্তু যে দলই আসে সে ওই দলের নাম ভাঙাইয়া খাইয়া রাজনীতির সাথে জড়িতই হবে। সে ভয়ভীতি দেখাইয়া কাজ করে নিত। গতকাল সন্ধ্যার পরে তিনি আমার দোকানে আসেন এলোমেলো কিছু কাগজপত্র নিয়ে, অনেকগুলো কাগজপত্র। আমাকে বলেন এগুলো আবেদন করে যাও। আমি বললাম যে ভাই, কাগজপত্র তো অনেক সময় লাগবে, আপনি স্বাভাবিকের চেয়ে তাহলে একটু বেশি টাকা দিতে হবে। এটা বললাম। সে বলল আমার কাছে তুই টাকা চাইলি, আমার বিষয়টা মাইন্ডে লাগলো। আচ্ছা তুই কাজ কর, বিষয়টা পরে দেখতেছি। তখন তিনি আমার কাছে কাগজপত্র দেন। আমি তাকে জিজ্ঞাসা করি যে কোন দাগের থেকে কত শতাংশ খারিজ করলো। তিনি আমাকে সঠিকভাবে বলতে পারেন না। আমি তখন তাদের কাগজ আর কলম দিই, বলি যে এখানে একটু লিখে দেন যে কোন দাগ থেকে কত শতাংশ আবেদন করবে। এটা না বললে তো আসলে খারিজের আবেদন করা সম্ভব না। এলোমেলো আবেদন করলে তো আবেদন বাতিল হয়ে যাবে। তখন তিনি এবং তার দুইজন সহযোগী আমার দোকানের পাশের বেঞ্চে বসে তারা সবগুলো লেখার চেষ্টা করে, কিন্তু 2 ঘন্টা যাবত তারা কোনো সুরাহা করতে পারে না যে আসলে কোন দাগের থেকে কত শতাংশ জমি তারা পাবে। তারা একজন আমিন দলিল লেখক, সে মোহরি, তাদেরকে ডাকেন। তিনিও কোনো সুরাহা দিতে পারেন না বলে তিনি বলেন যে সকল কাগজপত্র নিয়ে আমার দোকানে যায়েন, সেখানে আমি সব কিছু গুছিয়ে লিখে দিলে মানিক আবেদন করতে পারবে, তাছাড়া তো মানিক আবেদন করতে পারবে না, আর এভাবে আবেদন করলে আবেদন হবে না বলে তিনি চলে যায়। তখন তিনি আমাকে চাপ প্রয়োগ করেন যে তুই আমার সব কিছু দেখে আবেদন করে দিবি। আমি বলি যে আমার বাড়ির ছোটো 2 বাচ্চা, আমাকে ছাড়া তারা খায়ও না ঘুমায়ও না, আমার বাড়িতে যাইতে হবে, 9টা বেজে গেছে। তারপরে আপনার এই কাজ করতে লাগবে 2-3 ঘন্টা। আমি তো এটা এখন করতে পারবো না, আপনি কাগজপত্র রেখে যান। আর আপনি তো আজকে করলে আজকে জমা দিতে পারবেন না, কালকেই জমা দিতে হবে। আমি কালকে করে দেবো, যে কোনোভাবেই আমি কারো সাহায্য নিয়ে বা আমি দেখে করে দেবো, তখন আপনি জমা দিন। সেও আমাকে বলে না, তুই এখনই করে দিবি, আমারে না করে দিয়ে তুই বাড়ি যাবি, এত বড় সাহস তো, তুই আমার চিরস না বলে সে একবার বাইরে যায়, দোকানের বাইরে যায়। তারপরে 3 জন কী আলাপ আলোচনা করে, আবার দোকানে আসে। কী বললি তুই আমার কাছে টাকা চাস, আমি তো আমার বাড়ি এখানে, তুই চিনস না, তোরে আমি এর আগেও বহুতবার দেখছি, কাজ করাইলেই তুই টাকা চাস, তুই আমার চিনস না, এই জায়গায় দোকান করলে আমাকেও ওইভাবেই মানা লাগবে, নাহলে এখানে দোকান করা যাবে না, তোরা আমি কুবাবো কই আসিয়া বলে সে আমার দাড়ি ধরে টেনে খিস্তে, তারপরে এখানে থাপ্পড় মারে, অনেকগুলো দাড়ি তুলে ফেলে রক্ত বের করে। তারপরে তিনি, অনেক লোকজন ছিল আশেপাশে, তারা তাকে বাধা দেয়। বাধা দেওয়ার পরে সে সেখান থেকে চলে যায় আর আমাকে হুমকি দিয়ে যায়, তোরা আমি কুবাবো, তোরা আমি দেখে নেব, তোকে আমি দোকান করতে দেবো না। এখন আমার এইটাই দোকানই আমার শেষ সম্বল, এটা যদি আমি না করতে পারি তাহলে তো আমি শেষ হয়ে যাব। এই জন্য আপনাদের কাছে আমার একটা আর্জি, আমার দোকানটা যেন বন্ধ না হয়, আর আমি এই বিষয়ে সুষ্ঠু আইনগত বিচার চাই। আমি অনেক ভয় পাচ্ছি যে আমার শরীর কাঁপতেছে ভয়ে, যে আমাকে যেখানে পাবে সেখানে কোনো দুর্ঘটনা ঘটে ফেলে। সে আমাকে বলে গেছে যে আমাকে খুবভাবে মেরে ফেলবে। তারপরে আপনার হলো ওই সিসিটিভি ফুটেজে এগুলো স্পষ্ট বোঝা যাইতেছে কথা তার। ওই ঘটনা যোগাযোগ করে নাই, আমি সকাল পর্যন্ত অপেক্ষা করছি, সে কোনো যোগাযোগও করে নাই, আমার কাছে ভুল স্বীকার করে নাই বা কাউকে পাঠায়ও নাই। সে তার নিরুদ্দেশ ঘটনা ঘটে, তার কোনো অনুতপ্ত নাই।